আমার যদি জায়গা থাকে, বিল্ডিং নাই বা কোনো রিনোভেশন করার মতো নেই, কিন্তু আমার জায়গা আছে, আমি নতুন করে তৈরি করতে চাই ডিজাইন করে, সেক্ষেত্রে কি আমি এই গ্র্যান্টটা পাবো কিনা? আপনার যদি কোনো ভেকেন্ট ল্যান্ড থাকে যেখানে আপনি একটা প্রপার্টি বানাবেন, দেন এনকর প্রজেক্টের আন্ডারে, মানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে আপনি এলিজিবল হবেন। কোনো যদি বিল্ডিং থাকে যেটা হিস্টোরিক এবং 50 বছর উপরে ছিল, ওই প্রপার্টিগুলো কিন্তু প্রেফারেন্স পাবে আগে। যদি কোনো টেম্পল অথবা মসজিদ অথবা সিনেগাগ থাকে, ওদের যদি একটা হিস্টোরিক প্রপার্টি থাকে এবং ওরা ওই গ্র্যান্টটা নিতে চাচ্ছে, এইটা এলিজিবল হবে না, বিকজ $10 মিলিয়ন গ্র্যান্ট যেটি আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট সাইড বিল্ডিং ফান্ড বাফেলোর একটি অঞ্চলের কথা বলা হচ্ছে, এবং সেখানকে কি ধরনের এই 10 মিলিয়নের যৌথ বা সমন্বিত তহবিল, যেটা বাফেলোর ইস্ট সাইডে মিশ্র ব্যবহারের বাণিজ্যিক জেলা পুনরুজ্জীবনে সম্প্রদায় চালিত প্রচেষ্টাকে সহায়তা করতে তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কাছে প্রথমেই আমি জানতে চাইবো যে এটা পাওয়ার যোগ্য কারা, বা এর পেছনে কি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, এটি কাদের জন্য, এই গ্রান্ট পেতে কি কি শর্ত পূরণ করতে হবে, বা এই গ্রান্ট পেতে কিভাবে আবেদন করতে হবে, এবং এটা যেহেতু গ্র্যান্ট সেহেতু একবার যে পাবে তাকে কোনো ফেরত দিতে হবে না, এবং আবেদনের শেষ সীমা কবে, বা শেষ সময় বা শেষ তারিখটা কবে, বিস্তারিতভাবে আপনার কাছ থেকে প্রথমেই অনেকগুলো প্রশ্ন করেছি, আস্তে আস্তে আপনার কাছে জানতে চাই জনাব মোহাম্মদ আব্দুল চৌধুরী। সো এখন এইটার এই যে ফান্ড গ্র্যান্ট যেটা বললাম, এটা হইলে গিয়া বাফেলোর ইস্ট সাইড লোকেশনটাই, ঠিক আছে। এখন এটা খুবই একটা টার্গেটেড গ্র্যান্ট। এখন আপনাদের প্রথম কোয়েশ্চেন থাকতে পারে যে আমি যদি বাফেলোর ইস্ট সাইডে না থাকি, আমি কি এই গ্র্যান্ট স্টিল অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? না, আনসার ইজ নো। আপনারা বাফেলোর ইস্ট সাইড লোকেশনে থাকা লাগবে। এই প্রপার্টিটা আপনার নিজে থাকা লাগবে না, মানে আপনার যে প্রপার্টিটা আছে ওই জায়গায় থাকা লাগবে। তো সেটা কি শুধুমাত্র ইস্ট সাইড, ওয়েস্ট, সাউথ, নর্থ এখানে থাকলে হবে না? ডেজিগনেটেড আমি কয়টা এরিয়া বলবো, ওই এরিয়াতে। আচ্ছা, বাট আরো কিছু গ্র্যান্ট আসবে লেটার ইন দ্য ইয়ার, বাকি এরিয়াগুলো কভার দেওয়ার জন্য, ঠিক আছে। সো বর্তমানে ওরা গ্র্যান্ট গুলো একটা ফেজের মাধ্যমে বার করতেছে। যখন রাইট নাও ওদের ফোকাস হইলে গিয়া এই বাফেলোর ইস্ট সাইড, রাইট। স্পেশালি আমি কয়েকটা লোকেশন বলবো, আপনারা যারা বাফেলোতে থাকেন অলরেডি জানেন, যারা বাফেলোর বাইরে আছেন আপনারা মোস্ট লাইকলি জানেন, কারণ বাফেলো ইজ অবভিয়াসলি একটা খুবই এই এমার্জিং বর্ধিষ্ণু অঞ্চল এখন, হ্যাঁ, অলসো এমার্জিং মার্কেট অ্যাজ ওয়েল, রাইট। এখন সো এই গ্র্যান্ট দেওয়া হবে, ফান্ড হইলে গিয়া $10 মিলিয়ন, এবং এইটা একটা গ্র্যান্টের মাধ্যমে দেওয়া হবে 2 প্রজেক্টের আন্ডারে, রাইট। একটা প্রথম প্রজেক্ট হইলে গিয়া স্মল প্রজেক্টস, যেটা আপনার $100,000 থেকে $400,000 পর্যন্ত খরচ হবে ওই প্রজেক্টে, ওকে। আমি প্রজেক্ট গুলো কি কি আমি বলবো পরে। আর আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এটাকে বলে এনকর প্রজেক্টস, যেগুলো লার্জ প্রজেক্ট বলতে গেলে, ঠিক আছে। ওইটাতে আপনার $400,000 থেকে আপ টু ম্যাক্সিমাম $2 মিলিয়ন পর্যন্ত গ্র্যান্ট এলিজিবিলিটি, মানে 4 লক্ষ থেকে 20 লক্ষ পর্যন্ত। 400,000 থেকে 2 মিলিয়ন, ইয়াস, রাইট। তখন তার মানে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে কিরকম অ্যাপ্লিকেশন, একটা ছোট অ্যাপ্লিকেশন আর একটা বড় অ্যাপ্লিকেশন, সিম্পল। যখন এই প্রজেক্টটা পড়তেছে প্রপার্টির জন্য, প্রপার্টিজ মাস্ট বি কমার্শিয়াল অর মিক্সড ইউজ। তার মানে এটা আপনার যদি একটা বিল্ডিং থাকে অথবা একটা বাড়ি থাকে যেটা কমার্শিয়াল প্রপার্টি, এবং ওই প্রপার্টিতে আপনার ভেরিয়াস রেনোভেশন করা লাগতেছে, ওকে। রেনোভেশন কয়েক ধরনের হইতে পারে, এটাকে বলে আপনার রুফিং করা লাগতে পারে, স্ট্রাকচারাল রিপেয়ার করা লাগতে পারে, ফাউন্ডেশন রিপেয়ার্স করা লাগতে পারে, অথবা আপনার এনার্জি এফিশিয়েন্ট আপগ্রেড করা লাগতে পারে, এইচভ্যাক ঢুকানো লাগবে, নতুন উইন্ডো ডোরস, তারপরে লাইটিং। তারপর আপনার যদি একটা কমার্শিয়াল প্রপার্টি থাকে যেখানে আপনার নতুন একটা সাইন বসানো লাগবে, বাইরের যে আপনার যে কমার্শিয়াল প্রপার্টিটা আছে বাইরের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার যদি আরো এডিশনাল খরচ করা লাগতে পারে, অথবা যে কোনো পার্মানেন্ট সাইট ইমপ্রুভমেন্ট। সো টু সামারাইজ, এটা আপনার বিল্ডিং ইমপ্রুভমেন্ট প্লাস রেনোভেশন, ওকে। এখন এইটা হলে কি আপনার এলিজিবল ইউজ অফ ফান্ডস, রাইট। তা আমার যদি জায়গা থাকে, আমি যদি নতুন একদম তৈরি করতে চাই, সেটার জন্য হবে না? আবার বলেন।
আমার যদি জায়গা থাকে, বিল্ডিং নাই বা কোনো রিনোভেশন করার মতো নেই, কিন্তু আমার জায়গা আছে, আমি নতুন করে তৈরি করতে চাই ডিজাইন করে, সেক্ষেত্রে কি আমি এই গ্র্যান্টটা পাবো কিনা? ইয়েস, বাট আন্ডার দ্য অ্যাঙ্কর প্রজেক্ট, ঠিক আছে? আচ্ছা, স্মল প্রজেক্টের আপনার পাবেন না, বিকজ দ্য আইডিয়া হিয়ার ইজ দ্যাট আপনি যে গ্র্যান্টটা ইউজ করবেন একটা পারপাসে, যেখানে আপনার বাফেলোর কমিউনিটিটা এই আরো কি আরো ভালো করবে। ওকে, এখন আপনার যদি কোনো ভেকেন্ট ল্যান্ড থাকে যেখানে আপনি একটা প্রপার্টি বানাবেন, দেন অ্যাঙ্কর প্রজেক্টের আন্ডারে, মানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে আপনি এলিজিবল হবেন। তারপরে এগেন এটা কিন্তু কেস বাই কেস, তখন আপনার প্রজেক্টের স্ট্রাকচারটা ওরা দেখে আপনাকে ওরা অ্যাপ্রুভ করতে পারে। বাট আপনার যদি স্মল প্রজেক্ট থাকে যেখানে আপনি একটা বাড়ি বানাতে ইটস নট গোনা ওয়ার্ক, ইট হ্যাজ টু বি ভেরি স্পেসিফিক, ঠিক আছে? আমি ওইটার অ্যাঙ্কর প্রজেক্টের স্পেসিফিকটা আমি আবার বলবেন, অসুবিধা নাই। সো এখন আপনারা যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন, রাইট, সো এখন প্রিফারেন্স দেওয়া হবে এই যে কমিউনিটি ডিস্ট্রিক্ট আমি কটা মেনশন করব। ওকে, প্রথমত ফিলমোর কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, উইচ ইজ এ খুবই বড় বাঙালি কমিউনিটি। তারপরে আরেকটা এটা ব্রডওয়ে ফিলমোর কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, কেনসিংটন বেইলি কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, মিশিগান অ্যাভিনিউ আফ্রিকান আমেরিকান হেরিটেজ করিডোর, আই ডোন্ট think there's too many Bengalis there. তারপরে আরেকটা এরিয়া ইস্ট ডেলাভেন কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, জেনেসি কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, লাভজয় কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, উইচ ইজ অনেক বড় বাঙালি কমিউনিটি এগেন ওইখানে, কেজার টাউন কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, অনেক বাঙালি স্টিল নতুন আসতেছেন। অলসো জেফারসন অ্যাভিনিউ কমার্শিয়াল ডিস্ট্রিক্ট, আমি শিওর না কত বাঙালি জেফারসন অ্যাভিনিউতে আসেন, বাট আই থিঙ্ক স্লোলি পিপুল আর মুভিং দ্যাট। এখন এই এরিয়াগুলো প্রেফারেন্স পাবে। ওকে, সো এখন কয়েকটা জিনিস থাকবে। এখন আপনি যে বললেন যে একটা প্রজেক্ট যদি আমি করতে চাই, রাইট, সো যেগুলো বড় বড় প্রজেক্ট থাকবে, রাইট, projects involving at-risk historic buildings that are existing for at least 50 years prior, তার মানে কোনো যদি বিল্ডিং থাকে যেটা হিস্টোরিক এবং 50 বছর উপরে ছিল, ওই প্রপার্টি গুলো কিন্তু প্রেফারেন্স পাবে আগে, ঠিক আছে? কারণ ওরা বাফেলো কমিউনিটিটা ওরা হিস্টোরিক অ্যাপিয়ারেন্সটা মেনটেন করতে রাখতে চাচ্ছে। ওকে, সো এখন আরেকটা জিনিস ছিল, আমি বললাম যে কোন কোন জায়গায় আপনি এই গ্র্যান্টটা ইউজ করতে পারবেন, রাইট, রেনোভেশন, ইমপ্রুভমেন্টস এন্ড অল অফ দ্যাট। এখন এখানে আরেকটা জিনিস আছে, ইনএলিজিবল ইউজ অফ ফান্ডস। কি কি জিনিসে আপনি এই গ্র্যান্টটা এলিজিবল হবে না? ওকে, কারণ আপনি যদি কোনো ইমপ্রুভমেন্ট করতে চান, দিস ইজ গোনা বি হিউজ ইন দ্য বাফেলো কমিউনিটি, বিকজ বাফেলোতে প্রত্যেক ব্লকে অলমোস্ট এক একটা মসজিদ আছে, রাইট? সো ইমপ্রুভমেন্টস টু স্ট্রাকচারস ওন্ড বাই রিলিজিয়াস অর প্রাইভেট মেম্বারশিপ বেসড অর্গানাইজেশন এলিজিবল হবে না। তার মানে যদি কোনো টেম্পল অথবা মসজিদ অথবা সিনেগাগ থাকে, ওদের যদি একটা হিস্টোরিক প্রপার্টি থাকে এবং ওরা ওই গ্র্যান্টটা নিতে চাচ্ছে, এইটা এলিজিবল হবে না, বিকজ স্ট্রিক্টলি রিলিজিয়াস এন্ড প্রাইভেট অর্গানাইজেশনস আর নট এলিজিবল। রেসিডেন্সিয়াল প্রপার্টি অবভিয়াসলি এলিজিবল না, বাট আপনি যদি মিক্সড ইউজ প্রপার্টি থাকে, তার মানে আপনি এক সেকশনে থাকেন আর এক সেকশন কমার্শিয়াল প্রপার্টি, আপনি এলিজিবল, রাইট? আপনি মোস্ট লাইকলি আপনার স্মল প্রজেক্টের আন্ডার এলিজিবল হবেন। কনস্ট্রাকশন ও রিপেভিং অফ পার্কিং লটস, এখন আপনি যদি পার্কিং লট পেভিং করতে চান অথবা ঠিক করতে চান, এইটা এই ফান্ডস এইটা এলিজিবল হবে না। তারপরে আপনার যদি কোনো প্রজেক্ট থাকে যেটা এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনি অলরেডি স্পেন্ড করে ফেলছেন, এইটা এলিজিবল হবে না। ফর এক্সাম্পল, এখন আপনি একটা পয়সা স্পেন্ড করতেছেন রাইট নাও, রাইট, একটা প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে, শেষের দিকে চলে আসতে পারে, আপনি বলতে পারেন এইটা কিন্তু এই প্রোগ্রামের এলিজিবল হবে না, রাইট? কারণ এইটার এলিজিবিলিটির একটা অ্যাপ্রুভাল রেট আছে। আপনি ওদেরকে আপনার প্রপোজাল দিবেন, ওরা আপনার প্রপার্টিও দেখতে আসবে, তারপর ওরা কেস বাই কেস ওরা এটা অ্যাপ্রুভ করার চেষ্টা করবে। তারপর আরেকটা জিনিস যে আপনারা কিন্তু যে কোনো জিনিস, ফর এক্সাম্পল আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আমি যদি রেনোভেশন করি, আমার ফার্নিচার, নতুন সোফা বা অন্যান্য কোনো ইকুইপমেন্ট এনে ঢুকাই, এটা কি এলিজিবল হবে কিনা? না, এটা এলিজিবল হবে না। ইট নিডস টু বি পার্মানেন্ট ফাউন্ডেশন। কথা বলছেন? এখন আপনি যদি নতুন সোফা কিনেন, এয়ারবেড বিছানের সোফাটার কাছে ইটস নট গোনা ওয়ার্ক। ইট হ্যাজ টু বি পার্মানেন্ট ফাউন্ডেশন, ওকে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এইটার অ্যাপ্লিকেশনের অবভিয়াসলি আমি যেটা বললাম, যখন আপনারা করতে যাবেন তখন
ইউজ অফ ফান্ডের একটা লিস্টিং দেওয়া লাগবে, যেখানে লেখা হবে যে আপনি এই কিসে আপনি ফান্ডিংটা ইউজ করবেন এবং আপনার কত টাকা খরচ যাবে। আমি আগে যেটা বললাম, দুইটা প্রজেক্ট মিনিমাম 100,000 হওয়া লাগবে প্রজেক্ট গুলো। ওকে, কারণ আপনার প্রজেক্ট যদি 100 থেকে 400,000-এর মধ্যে হয়, আপনি তখন স্মল প্রজেক্টের আন্ডারে যাবেন। এর উপরে যদি যায় তখন আপনারা অ্যাঙ্কর প্রজেক্টের আন্ডারে যাবেন, যেটা আপনার 400,000 থেকে 2 মিলিয়ন হতে পারে। নাও another important thing, two things, যারা এইটার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন অথবা যারা এলিজিবল করবেন, স্মল প্রজেক্ট যেটা 400,000 পর্যন্ত, আপনার 10% কস্ট আপনার দেওয়া লাগবে, 90% ওরা দিবে। তার মানে আপনার ওই যে 10% খরচ দেওয়ার এবিলিটি আছে, ওইটা আপনার প্রুফ করা লাগবে। দেখুন আপনার ধরেন প্রজেক্ট যদি এখন লেটস সে আপনার $100,000 মতো প্রজেক্টটা, তার মানে আপনার অ্যাটলিস্ট $10,000 পর্যন্ত এবিলিটি থাকা নিজের লাগবে। থাকতে হবে। And I think it has to be at least 100, তার মানে আপনার আর একটু খরচ বাড়ানো লাগবে, it needs to be around 110, কারণ ওরা গ্র্যান্ট মিনিমাম $100,000 গ্র্যান্ট, ঠিক আছে? তার মানে 112,000 মতো আপনার প্রজেক্টে থাকা লাগবে। এখন আপনি যদি অ্যাঙ্কর প্রজেক্টসে যান, তার মানে লার্জ প্রজেক্ট যেখানে আপনার আসলে অনেক রিয়েল এস্টেট ডেভেলপার আপনারা যেটা ইনভেস্টমেন্ট যারা যাচ্ছেন, আপনাদের ওই প্রজেক্টে 50% কস্ট আপনাদের দেওয়া লাগবে, ঠিক আছে? তার মানে স্মল প্রজেক্ট হইলে 10% কস্ট আপনার দেওয়া লাগবে, আর যদি লার্জ প্রজেক্ট হয়, অ্যাঙ্কর প্রজেক্ট যদি হয়, তার মানে আপনার 50% প্রজেক্ট গুলো এক্সপেন্স আপনার দেওয়া লাগবে। তার মানে অ্যাঙ্করে তাহলে যদি আমি 400,000-এর পাই, 200,000 আমাকে দিতে হবে। অ্যাঙ্করে আপনি যদি এখন অ্যাঙ্করে আপনি যদি মিনিমাম আপনাকে ওরা 400,000 দিবে, হ্যাঁ রাইট? তার মানে 50% আপনার, তার মানে আপনার প্রজেক্টের দাম 800,000, বুঝতে পারছেন? এখন এটা না যে আপনি $400,000 দেখাবেন, নো, রাইট? আপনার প্রজেক্টের দাম হবে গিয়ে $800,000, আচ্ছা, আর 50% ওরা দিবে, তার মানে 400,000, আর 50% আপনি দিবেন। সো দ্যাটস হাউ এইটা হইলে ওদের ক্যালকুলেশন, কথা বলছেন? তার মানে স্মল প্রজেক্ট যারা আছে আপনার রেগুলার প্রজেক্ট, যারা লার্জ প্রজেক্টে যাচ্ছেন, দ্যাট মিনস আপনার প্রজেক্টের কস্ট এট লিস্ট $800,000 or more। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।